আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জিএলইএইচএস অনলাইন স্কুলে স্বাগতম জানাচ্ছি। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষিকা বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্য কণিকা বইয়ে একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো মনটা বেশি ভালো নেই, তাই না? আর ভালো থাকবেই বা কী করে? সেই যে নতুন বই নিয়ে বাড়ি গেলে আর তো ক্লাসে আসা হলো না। নতুন ক্লাস, নতুন বই, শিক্ষক, সব মিলিয়ে কত সুন্দর পরিবেশে না তোমরা পড়াশোনা করেছ। তোমাদের প্রথম বছরে খুব ভালো লাগে, সবারই খুব ভালো লাগে সবার সাথে পরিচিত হতে, নিজেকে পরিচয় করিয়ে দিতে। কিন্তু সেই সুযোগটা তোমাদের এই এবছর আর হলো না। কিন্তু কষ্ট করে লাভ নেই, আল্লাহর দেওয়া নিয়ম আমাদেরকে মেনেই নিতে হবে। বিশ্বজুড়ে কোভিড-19 মহামারীর কারণে বিশ্ব আজ গৃহবন্দী। তোমরা প্রায় 1 বছর ধরে স্কুলের বাইরে ঘরে অবস্থান করছো। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। কোভিডের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, সবাই ভ্যাকসিন নিচ্ছে, আমরাও অনেকেই নিয়েছি। খুব শীঘ্রই আমরা আবার সেই আনন্দঘন পরিবেশে ফিরে আসবো ইনশাল্লাহ। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে 30 মার্চ স্কুল খুলবে। যদি সব কিছু স্বাভাবিক থাকে আমরা 30 মার্চ সবাই আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ে ফিরে আসবো এবং শ্রেণীর কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু বাংলা বিষয়ের প্রথম ক্লাস, সেজন্য আমার মনে হয় বাংলা বিষয়ের পরীক্ষা পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ইতিপূর্বে তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে বাংলা বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদা আলাদা পরীক্ষা দিয়ে এসছ, কিন্তু অষ্টম শ্রেণীতে সেই পরীক্ষাটা হবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, অর্থাৎ সাহিত্য কণিকা এবং ব্যাকরণ ও নির্মিতি অংশ মিলে 100 নম্বরের পরীক্ষা হবে। সেজন্য আমার মনে হয় আগে তোমাদের এই বিষয়ে একটু ধারণা নেওয়া দরকার। আর আর একটা বই আছে না তোমাদের, আনন্দ পাঠ, ওইটা থেকে কোনো প্রশ্ন আসবে না। এই হলো তোমাদের সাহিত্য কণিকা। এখানে দেখো গদ্যের বিষয় আছে 11টি। এই বইটি সেই 2012 শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত, কিন্তু এইখানে বর্তমানে গদ্যের 8 নম্বর গল্পটা শিল্পকলার নানা দিক, এটা এনসিটিভি কর্তৃক বাদ দেওয়া হয়েছে। এবং কবিতার এখানে 13টি বিষয়ের মধ্যে 10 নদীর স্বপ্ন, জাগতবে অরণ্য কন্যারা এবং প্রার্থী, এই 3টি বিষয় বাদ দেওয়া হয়েছে। তাহলে গদ্য থাকলো 10টি এবং কবিতা থাকলো 10টি। 20টি বিষয় তোমরা পড়বে। এবং সৃজনশীলের যে 100 নম্বরের পরীক্ষা, 70 নম্বরের পরীক্ষা, এর মধ্যে বাংলা এই গদ্য বই থেকে গল্পের অংশ থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 2টি প্রশ্ন উত্তর করবে। এবং কবিতা থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করবে। তাহলে এখান থেকে 2টি, এখান থেকে 2টি, 4টি সৃজনশীলের জন্য থাকবে 40 নম্বর। আর 30 নম্বর থাকবে ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে। ওই অংশটুকু আমরা ব্যাকরণের ক্লাসে ওই মান বন্টনটা 30-এ আমি দেখিয়ে দিব। এখন এই গদ্য থেকে সাহিত্য কণিকা থেকে এই গল্পে থেকে 8টি অবজেক্টিভ থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এবং কবিতা থেকে 8টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তাহলে 8টি 16টি, এবং ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে অবজেক্টিভ থাকবে কয়টি? বাকি 14টি। এই হলো তোমাদের মোটামুটি মান বন্টন। তাহলে বন্ধুরা, এখন চলো আমরা সাহিত্য ও কণিকা বইয়ের মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আসল পরিচয় আমরা মানুষ হিসেবে মনুষ্যত্ব অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু যুগে যুগে দেখা যাচ্ছে মানুষ জাতিতে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করেছে।
সমাজে উঁচু শ্রেণী নিচু শ্রেণীর মানুষের মধ্যে যে ভেদাভেদ তা মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে চরম আকার ধারণ করেছিল। সেই বৈষম্যগুলো আমাদের মহাকবি বাউল সাধক লালন শাহকে চরমভাবে বিপর্যস্ত করেছিল। তিনি তাই সাম্যের গান গেয়েছেন, তার কবিতা মানে তার গানে সাম্যের গান গেয়েছেন, জাতি বৈষম্য তুলে ধরেছেন। সেরকম একটি গান সব লোক কয় লালন কি জাত সংসারে। এই গানটি তোমাদের জন্য এনসিটিভি কর্তৃক মানব ধর্ম নামে একটি কবিতা হিসেবে তোমাদের পাঠ্য বইয়ে গৃহীত হয়েছে। আজকে আমি লালন শাহের সেই মানব ধর্ম কবিতাটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই মানব ধর্ম কবিতাটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খোলো। বইয়ের 80 পৃষ্ঠায় আছে মানব ধর্ম। এই সবাই নিজ নিজ খাতায় লিখো মানব ধর্ম। মানব ধর্ম লিখেছেন বাউল সম্রাট লালন শাহ। আমরা এই কবিতাটি আলোচনা করার পূর্বে বাউল সম্রাট লালন শাহ সম্পর্কে কিছু তথ্য জানব। এখন তোমরা পাঠ্য বইয়ে 81 পৃষ্ঠার কবি পরিচিতি অংশটুকু সবাই একটু পড়ে নাও। আমি আশা করছি সবাই মনোযোগ সহকারে পড়বে। তারপর আমি তোমাদের কিছু তথ্য জানবো, তোমাদের কাছ থেকে আমি কিছু তথ্য জানবো লালন শাহ সম্পর্কে। সবাই নিজ নিজ বই থেকে পড়ে নাও। আমি আশা করছি তোমরা সবাই পড়ছো। আমি আশা করছি তোমাদের পড়াশোনা মানে কবি পরিচিতি অংশটুকু পড়ে শেষ করেছ। তাহলে বলো তো কবি লালন শাহের জন্ম কত সালে? কবি লালন শাহের জন্ম 1772 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার কোথায় জন্মগ্রহণ করেন তিনি? কুষ্টিয়ার ঝিনাইদহে। ঝিনাইদহটা আসলে কুষ্টিয়ায় অবস্থিত। এখানে কুষ্টিয়ার ঝিনাইদহে তার কুষ্টিয়ার ঝিনাইদহে পরিচয়। তিনি কি হিসেবে পরিচিত ছিলেন? তার নাম ছিল লালন শাহ বা লালন শাহ। লালন শাহ বাউল সম্রাট। তিনি নিজেকে লালন ফকির হিসেবে পরিচয় দিতেন। লালন ফকির, তিনি নিজেকে লালন ফকির হিসেবেও পরিচয় দিতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু তিনি কি করেছিলেন? নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু এবং মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি মিলিয়ে তিনি এক নতুন দর্শন প্রচার করেন, যেটা লালন দর্শন নামে পরিচিত। তার গানের সংখ্যা প্রায় সহস্রাধিক গান মানে 1000-এরও বেশি গান তিনি রচনা করেন। কিন্তু কারো মধ্যে প্রায় 2000 গান তিনি রচনা করেছিলেন। তার গানের বৈশিষ্ট্য
তার গানের কি বৈশিষ্ট্য ছিল? হ্যাঁ, অদ্বৈত ভাব ভাব ও মরমী রস ব্যঞ্জনা। তার গানের বৈশিষ্ট্য ছিল অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা। মৃত্যু ছিল কত সালে? 1890 খ্রিস্টাব্দে। তার মৃত্যু 1890 খ্রিস্টাব্দে। তাহলে তার জীবনকাল ছিল 1772 থেকে 1890। তাহলে দেখো তিনি কত বছর বেঁচে ছিলেন? 118 বছর। অনেক বছর তিনি বেঁচে ছিলেন, 118 বছর বেঁচে ছিলেন। এই হলো মূলত লালন শাহর পরিচিতি। লালন শাহ যশোরের ঝিনাইদহের হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেই হারিশপুর গ্রামের বিভিন্ন তত্ত্বাদি এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে কথিত আছে যে লালন শাহ একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি কঠিন অসুখে অসুস্থ হয়ে পড়েন, আক্রান্ত হয়ে পড়েন। তখন তার পরিবার তাকে ত্যাগ করেছিল। একজন বাউল সাধক, একজন বাউল গায়ক সিরাজ শাহ তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে সেবা করে সুস্থ করে তুলেছিলেন। সেই সিরাজ শাহ ছিলেন মুসলমান। এই সিরাজ শাহের সাথে তার বাকি জীবন সে সিরাজ শাহের সাথে ছিল। সুস্থ হয়ে তিনি কুষ্টিয়ার ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন। সেই আখড়ায় তিনি তার শিষ্যদের কি করতেন? এই গানের সাধনা করতেন। শিষ্যদের নিয়ে তিনি গানের সাধনা করতেন এই আখড়াতেই তিনি 1890 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখন চলো তাহলে মানব ধর্ম কবিতাটি আবৃত্তি করি। আমি প্রথমে কবিতাটি আবৃত্তি করব এবং পরে কবিতাটি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো, কবিতা মানব ধর্ম লিখেছেন লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। কেউ মালা, কেউ তসবি গলায়, তাতে কি জাত ভিন্ন বদলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতির চিহ্ন রয় কার রে। গর্তে গেলি গোপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ পেরে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা। লালন সে জেতের ফাঁথা বিকিয়েছে 7 বাজারে। এই হলো মানব ধর্ম কবিতাটি। এই কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন চলো আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম চরণ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। এইখানে লালন যে পরিবেশে জন্ম হয়েছে, যে সমাজে বড় হয়েছে, সেই সমাজে লালনের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল যে লালন কি হিন্দু নাকি মুসলিম। মূলত সেই সমাজের মানুষগুলো ধর্মের পরিচয়টাকে বড় করে দেখেছিল, জাতের জাতের পরিচয়টাকে বড় করে দেখেছিল। লালন কয় জেতের কি রূপ দেখলাম না নজরে। লালন তাদের প্রশ্নের উত্তরে তাই বলেছিল যে আসলে জাতের তো কোনো রূপ বা চিহ্ন চোখে পড়ে যেটা, সেটা হলো মানুষের মনুষ্যত্ব, মানুষের আচরণ, মানুষের ব্যবহার। এখানে আসলে তিনি জাতি বৈষম্যটাকে নিরর্থকভাবে তুচ্ছ করেছেন। তুচ্ছার্থে তিনি তুলে ধরেছেন যে আসলে সেই জাতির যে পার্থক্য, ধর্মগত যে পার্থক্য, জাতির যে পার্থক্য, সেইটা চোখে দেখা যায় না, সেটা আসলে বড় কথা নয়। তাই তিনি এই জাত বৈষম্যটাকে নিরর্থকভাবে তুলে ধরেছেন। তারপর তিনি বলেছেন কেউ মালা, কেউ তসবি গলায়,
তাই থেকে চাঁদ ভিন্ন বদলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেদের চিহ্ন রয় কারণে। এখানে আসলে হিন্দুদের জপমালা এবং মুসলমানদের তসবির কথা বলা হয়েছে। হিন্দুরা জপমালা পরিধান করে এবং মুসলমানরা তাদের ধর্মীয় আরাধনার সময় তসবি ব্যবহার করে। পৃথিবীতে যেমন বিভিন্ন ধর্ম রয়েছে, তেমনি সেগুলো প্রকাশের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা সেগুলো প্রকাশ করি। এই যে মানুষের ধর্মের প্রকাশভূমি, এখানে কবি বলতে চেয়েছেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা সদ্যজাত শিশু সে কোনো দৈহিক বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আসে না। সকল ধর্মের সকল গোত্রের শিশুই একইভাবে পৃথিবীতে আগমন করে এবং যাওয়ার সময় যাওয়া কিংবা আসার বেলায় জেদের চিহ্ন রয়কারী, এবং যাওয়ার সময় অর্থাৎ পৃথিবী ত্যাগের সময়, মৃত্যুর সময়ও কোনো চিহ্ন নিয়ে যায় না। সবারই মৃত্যু যন্ত্রণা এক এবং সবাই একইভাবে মৃত্যুবরণ করে। মাঝখানে তার যত বৈষম্য, যত পার্থক্য, সেটা মাঝখানের জীবন দশায়। এটাই কবি এখানে বলতে চেয়েছেন যে কেউ মালা কেউ তসবি গলায়, তাই থেকে চাঁদ ভিন্ন বদলায়। তিনি যে জাতির বৈষম্য, এই বৈষম্যটাকে তুলে ধরেছেন যে এই ধর্মীয় বৈষম্য মানুষের আসল বৈষম্য। মানুষের প্রধান পরিচয় হতে পারে না, মানুষের প্রধান পরিচয় সে মানুষ। সে এক মানব শিশু যেমন তার মৃত্যুর সময় কোনো পার্থক্য থাকে না, জন্মের সময় কোনো পার্থক্য থাকে না, ঠিক সেই রকম জন্মের পর জাতিগত বৈষম্যটাকে আমাদের ভুলে যেতে হবে। তারপর দেখো, গর্তে গেলে কোপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে একজন সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। এইখানে লেখক বলতে চেয়েছেন যে জল মানে পানি, এই পানিটা যখন কুয়ায় থাকে তখন সেটা প্রাত্যহিক কাজে ব্যবহৃত হয়, এবং সেই পানিটা যখন গঙ্গায় থাকে তখন গঙ্গা জল হিসেবে পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই যে জল বা পানি, সেটা তার অবস্থানের জন্য বা পাত্র অনুসারে তার ভিন্ন পরিচয় হয়েছে, কিন্তু জলের মূল উপাদান একই। এইখানে আসলে মানব সত্তাকে মানব সত্তার যে অভিন্ন মানব সত্তাকেই এই কথার অন্তরালে তিনি বুঝিয়েছেন যে একটা মানুষ যে জাতিতে বা যে ধর্মের গোত্রের মধ্যে জন্মগ্রহণ করুক না কেন, তার আসল পরিচয় হচ্ছে সে মানুষ। মনুষ্যত্বই তার আসল পরিচয়। তারপর তিনি বলেছেন, জগৎ পেরে জেদের কথা লোকে গৌরব করে যথাযথা, লালন সে জেদের ফাতা বিকিয়েছে সাত বাজারে। এইখানে লেখক বলতে চেয়েছেন যে জগৎ জুড়ে অনেক শেষের চারটি লাইন, অর্থাৎ জগৎ পেরে জেদের কথা লোকে গৌরব করে যথাযথা, অর্থাৎ মানুষ যে তার জাতির বংশগৌরবের কথা নিয়ে বাড়াবাড়ি করে, গর্ব করে, অহংকার করে, হ্যাঁ, এবং অন্যকে তুচ্ছ করে যে আমি অমুক বংশে জন্মগ্রহণ করেছি, আমার বংশ পরিচয়, হ্যাঁ, এরকম বলে নিজেকে বড় করতে যেয়ে অন্যকে তুচ্ছ করে, অর্থাৎ কি হয়, জাতিতে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়। লালন সে জেদের ফাতা, ফাতা মানে পার্থক্য বা বৈশিষ্ট্য, সেই জাতির ফাতাকে সাত বাজারে বিকিয়েছেন, মানে কি তুচ্ছ করেছেন। তার কাছে এই বৈশিষ্ট্য বা পার্থক্যটা আসল পরিচয় নয় মানুষের। যে বৈশিষ্ট্যের জন্য, যে পার্থক্যের জন্য জাতিতে কি হয়, বৈষম্যের সৃষ্টি হয়, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের জন্ম দেয়, লালন সেই জাতির পরিচয়টাকে স্বীকার করছেন না। তার কাছে মানুষের আসল পরিচয় মনুষ্যত্ব অর্জন, মানুষ হিসেবেই মানুষকে তিনি দেখতে চান। এখানে জাতিগত পার্থক্য বা বৈষম্য তার চোখে বড় পরিচয় নয় বা বড় বিষয় নয়। এই কথাগুলো তিনি মানবধর্ম কবিতায় বোঝাতে চেয়েছেন। আমি আশা করছি তোমরা কবিতার মূল কথাটা বা মর্মার্থটা বুঝতে চেয়েছ। এই কবিতায় আসলে অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতা বোধ ফুটে উঠেছে। কবি আসলে মানুষ পরিচয়টাকে গুরুত্ব দিয়েছেন,
মানুষের জাতি ধর্মের বৈষম্যটাকে ভুলে যেতে আহ্বান করেছেন। কেননা জাতি বৈষম্যটাই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের জন্ম দেয়। হ্যাঁ, এই এই কথাগুলোই আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতায় লিখতে পাই। যেমন নজরুল লিখেছেন সাম্যবাদী কবিতা, এখানে তিনি সমতার গান গেয়েছেন। মানুষ কবিতায় তিনি সমতার গান গেয়েছেন। নারী কবিতা, এখানেও তিনি কি করেছেন, সমতার গান গেয়েছেন, যেগুলো আমরা পরবর্তী প্রজন্মের কবিদের কাছে কি শুনতে পেয়েছি এবং তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছি। এই হলো মূলত লালন শাহীর মানবধর্ম কবিতার মূল কথা। আমি আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।